ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় খাদ্য খাবার সংক্রান্ত। এখানেও আমরা স্বামী পরমানন্দজির কিছু আলোচনা তুলে ধরছি। বলা হয়ে থাকে যে ভেত বাঙালির বুদ্ধি বেশি, সেই প্রসঙ্গে আজকে কিছু আলোচনা করব। তার আগে ডালের প্রসঙ্গে আলোচনা করছি। গুরুজি বলতেন ডালের মধ্যে ছোলা, অড়হর, মুসুরি খুব পুষ্টিগুণ সম্পন্ন বা প্রোটিনযুক্ত খাদ্য। বক্ষ সংক্রান্ত রোগীদের ক্ষেত্রে ছোলার ডাল, ছোলা সিদ্ধ, ছোলা ভাজা খুব উপকারী। মুসুরির ডাল আমিষ খাদ্য নয়, নিরামিষ খাদ্য। আর্যদের খাদ্যবিধি প্রচলনের পর এটি বাইরে থেকে এসেছিল, তাই আর্যদের খাদ্যবিধিতে নেই বলে অজ্ঞানবশত অনেক সংস্কারপন্থী এটাকে আমিষ বলে গণ্য করে। খেসারি বা তেওরার ডাল খেলে প্যারালাইসিস হয় বলে কিছু ব্যবসায়ী বিজ্ঞানীদের টাকা খাইয়ে অপপ্রচার করছে এবং দেশীয় ডালের বাজার নষ্ট করছে। এ কথাও গুরুজি বললেন। প্রকৃতপক্ষে খেসারির ডাল খুব ভালো, হাই প্রোটিনযুক্ত খাদ্য। মুগ ডাল লঘুপাক খাদ্য, প্রোটিন কম থাকে, উত্তেজক নয়, আর্য খাদ্যবিধিতে আছে। তাই মুসুরির বদলে বিধবারা ও তথাকথিত বৈষ্ণবরা এটাকে নিরামিষ বলে। খোসা সমেত ডাল বেশি উপকার। এই খোসা সমেত ডাল সামান্য তেল দিয়ে ভেজে রান্না করে খেলে পেটে গ্যাস হয় না। আর ডাল শস্যের মধ্যে সর্বাপেক্ষা অধিক প্রোটিনযুক্ত খাদ্য সোয়াবিন, যাতে 40 to 46% প্রোটিন। এতে ইউরিক অ্যাসিড নেই, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে, যার ফলে এটা খেলে কোলেস্টেরল বাড়বে না। ফলে সোয়াবিন খাওয়া খুব ভালো। আর কুমড়োর বীজ এবং কাঁঠাল বীজেও ভালো প্রোটিন রয়েছে। এখন কাঁঠালের সময়, তাই কাঁঠাল খেয়ে বীজটি ফেলে দেবেন না, ওটিও রান্না করে খেয়ে ফেলুন। আমরা আগের এক আলোচনায় বলেছিলাম খাদ্যের 3টি ভাগ: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। পত্রম, পুষ্পম, নালম, ফলম ও কন্দম এগুলো প্রায় পূর্ণ সাত্ত্বিক খাদ্য। মাছ, মাংস, রাবড়ি ইত্যাদি রাজসিক খাদ্য এবং দই তামসিক। আর শস্যের মধ্যে যেগুলি সহজে নষ্ট হয় না, শুদ্ধ জিনিস, তা সাত্ত্বিক খাদ্য, যেমন পঞ্চশস্য, ধান, যব, তিল, মুগ, ছোলা। গম রাজসিক, আর তামসিক হলো ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি। যারা ভাত খায় তাদের শরীর একটু খারাপ হলেও বুদ্ধি ভালো। আর গম, বাজরা ইত্যাদি যারা খায় তাদের শরীর সুগঠিত হলেও মোটা বুদ্ধি সম্পন্ন। ডাল ও সবজি প্রসঙ্গে পোয়াল ছাতু বা মাশরুমের কথা উল্লেখ করতে হয়। গুরুজি এগুলোকে হাই প্রোটিনযুক্ত খাদ্য বলতেন, যা খুব সহজে শরীর নেয়। এগুলি এক ধরনের ফাঙ্গাস, যা খেলে দাঁত ইত্যাদি সেরে যায়। বিরুদ্ধ শক্তির সাহচর্যে রোগবিষ নষ্ট হয়। গুরুজি নিজে স্টার্চ জাতীয় খাদ্য না খেয়েও বেশ কয়েক বছর শুধু ডাল ও সবজি খেয়ে দেখেছেন শরীর দুর্বল হয় না, সব কাজই করা যায়। তবে গুরুজিকে অনুকরণ করতে গিয়ে কয়েকজন ব্রহ্মচারী অসুস্থ হয়ে পড়েছিল। তাই গুরুজি বললেন, শুধু ডাল সবজি খেয়ে জীবন ধারণ করতে পারে অখণ্ড ব্রহ্মচর্য থাকলে। আবারও বলছি, শুধু ডাল সবজি খেয়ে জীবন ধারণ করতে পারে অখণ্ড ব্রহ্মচর্য থাকলে, না হলে শরীর ভেঙে যাবে, অসুস্থ হয়ে পড়বে। অটুট ব্রহ্মচর্যের অধিকারীদের বেশি খাদ্যের প্রয়োজন হয় না। আরেকটি প্রসঙ্গে এখানে আলোচনা করছি। যেমন আমরা অনেক সময় জানি যে অমুক খাদ্য শরীরের পক্ষে উপকারী, সাথে সাথে বাজার থেকে এনে সেটা আমরা খেতে শুরু করে দিই। কিন্তু খাওয়ারও একটা সময় আছে। অসময়ে বা উল্টোপাল্টাভাবে খেলে উপকারের পরিবর্তে দেখা যায় শরীরের ক্ষতি হয়ে যায়। যেমন অনেকে রাত্রে ফল খাচ্ছেন, রাত্রে স্যালাডে এক গাদা শশা খাচ্ছেন, কিন্তু শশা খেতে হয় একদম সকালে, কিন্তু লোকে একদম রাত্রে খাচ্ছে, যার ফলে ক্ষতি তো হবেই। সেই রকম বলা হচ্ছে, যে খাদ্যদ্রব্য আমাদের দেহকে, জীবনকে সুস্থ রাখে, সচল রাখে, সেই খাদ্যদ্রব্যই উল্টোপাল্টা খেলে, খাদ্যবিজ্ঞান না জেনে বিশৃঙ্খলভাবে গ্রহণ করলে দেহ অসুস্থ হয় এবং জীবনহানি পর্যন্ত ঘটে যায়। তাই পরমজ্ঞানী মহাজনের পদতলে বসে সব কিছু বিষয়ের পাঠ নিতে হয়। প্রসঙ্গত স্বামী পরমানন্দজি কিছু বিরুদ্ধ খাবারের কথা বলেছিলেন। যেমন
ডাবের জলের সঙ্গে কর্পূর খেলে মানুষ ফেন্ট হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়। শশা খেয়ে, গরম দুধ খেলে কলেরা হওয়ার সম্ভাবনা থাকে। সকালের দিকে শশা খাওয়া ভালো, যেটা প্রথমেই বললাম। গাওয়া ঘিয়ের সাথে পেঁয়াজ শরীরের পক্ষে ক্ষতিকারক। চায়ের সঙ্গে চানাচুর খেলে পেটে গ্যাস হয়। আর কফির সাথে কাজু বাদাম খেলে কোলেস্টেরল হয়, মানুষ মারাও যায়। আর মাংস খাওয়ার পর দুধ সেবনও অত্যন্ত ক্ষতিকর। আবার কাঁচা কলার সাথে আদা খাওয়া মোটেই সমীচীন নয়। দুধ ও মাছ একসঙ্গে খেলে সেতি হয়। আর আদার সঙ্গে রসুন ব্যবহারও অহিনকুল সম্পর্কবৎ। তাই এইসব খাদ্য খাবারের নিয়মগুলি মেনে চলা বিবেকীর কাজ। সুতরাং আমরা বুঝতেই পারছি, ইউটিউবে বিভিন্ন রান্নার চ্যানেল দেখে এটার সাথে ওটা মিশিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা যেন শরীরের ক্ষতি না করে ফেলি। বুঝতে হবে এর একটা খাদ্য বিজ্ঞান আছে, যেটা আমাদের ভারতবর্ষে পরম্পরা ধরে সেটা অনুসরণ হয়ে আসছে। এক জেনারেশন গুরুজনদের কাছ থেকে শিখছে এবং অপর জেনারেশনকে সেই বিদ্যা স্থানান্তরিত করছে বা হস্তান্তরিত করছে বলা যায়। তো সেই ক্ষেত্রে খাদ্যবিজ্ঞান যদি আমরা না মেনে চলি, তাহলে কিন্তু ভালো খাদ্য খেয়েও শরীর অসুস্থ হতে পারে। তাই ভালো খাদ্য খেলেই হবে না, কোন খাদ্যের সঙ্গে কোন খাদ্য খেতে নেই সেটা দেখতে হবে। যেমন আমাদের একটা প্রবাদ বাক্যই আছে, আদায় কাঁচকলায়। ওর সাথে আমার আদায় কাঁচকলায়, মানে ওর সাথে আমার মেলে না। ওই জন্য বললেন আদা কাঁচকলা কিন্তু একসাথে রান্না করা যাবে না, এদিকে সাবধান থাকতে হবে। তাই আমাদের প্রাচীনকালে প্রবাদ বাক্যে এগুলো ছিল। এতটাই বিজ্ঞানসম্মত আমাদের এই সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, যে আমাদের প্রবাদ বাক্যে এগুলো ছিল। বিজ্ঞানকে কত সুন্দরভাবে সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার এক কৌশল, যেটা কিন্তু বর্তমানে দেখা যায় না। এখন বিজ্ঞান যেন এলিট ক্লাসের লোকেদের জন্য, বড় লোকদের জন্য। বিজ্ঞান সবাই জানতে চায়, বিজ্ঞান বিজ্ঞান করে সবাই লাফাচ্ছে, কিন্তু কতটা বিজ্ঞান আমরা প্রকৃত জানছি? কিন্তু পূর্বে বিজ্ঞান একদম সমাজের সব স্তরে ছড়িয়ে গেছিল প্রবাদ বাক্যর অনুসারে এবং বংশ পরম্পরায়। এগুলো সম্ভব হয়েছিল কারণ তখন বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতা জুড়ে ছিল এবং মানুষের বিশ্বাস, আস্থা সেখানে যুক্ত হয়েছিল। আর সেই জন্যই এ অসম্ভব সম্ভব হয়েছিল। এজন্য বিশ্বাস, ভক্তি, নির্ভরতা এর মাহাত্ম্য অনেক বেশি। আমরা সবসময় সাধুগুরু বৈষ্ণবদের অনুসরণ করেছি, তাদের ওপর বিশ্বাস, ভক্তি এবং নির্ভরতা এনেছি। সেই বিশ্বাস, ভক্তি, নির্ভরতা দিয়ে সমস্ত কিছু হয়। তাই আমাদের গুরু ভগবান বারবার বলতেন, চাওয়ার মধ্যে তিনটে জিনিস, বিশ্বাস, ভক্তি ও নির্ভরতা। এই তিন পেলে সব পাওয়া হয়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।